সারজিৎ হাসনাত খুব সন্দেহজনক। মানে এরা যে এত বাটপার লেভেলে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কারণ ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে। আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। ইউনুস খুব ভালোভাবে একটা কিক খাবে এবং সেটা খুব শীঘ্রই খাবে। শেখ হাসিনা সরাসরি ইউনুসকে ওভার ফোন করে হুমকি দিয়েছেন। আজকে আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু দেশে ফিরেই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে, গণতন্ত্রের খাতিরে বিএনপি। আওয়ামী লীগের ভিতরে বড় একটি ধামাকা আসছে, বড় একটি ধামাকা। যে ধামাকাটা শুনলে আপনারা আওয়ামী লীগ সমর্থক যে বাজারে আছেন, আমার মনে হয় 80 থেকে প্রায় 90% মানুষ আপনাদের ঈদের যে আনন্দটা সেটা আরো দ্বিগুণ থেকে হাজার গুণ দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনাদেরকে ভিডিও শুরুতেই কিছু ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে। যে ইন্ট্রো ভিডিওগুলো থেকে আপনারা আসলে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটাতে মানে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবং বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলগুলো আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা হিজিবিজি একটা অবস্থা তৈরি হয়েছে। আর এই হিজিবিজি অবস্থা থেকে আসলে বের হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, রাজনৈতিক দলগুলো কোনোভাবেই বের হতে দিচ্ছে না, এমন কথাই বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কিছু প্রতিবেদন দেখাতে যাচ্ছি, যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের অবস্থানটা কি। সো দর্শক, কথা বলবো না, সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব, কিছু গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদ দেখে নেব। সো দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। যত সমন্বয়ক বিতর্কিত সমন্বয়ক আছে, এখন আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সারজিৎ হাসনাত খুব সন্দেহজনক। মানে এরা যে এত বাটপার লেভেলে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি ওদেরকে আরবে ওরা বাটপার সময় থাকতে এই জন্য আমাদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে, ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার, ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই, ও পাত্তাই না, দেখা যায় না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব বাটপার। আমরা এও বলে আসছিলাম সারজিৎ হাসনাত খুব সন্দেহজনক, কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না। আপনারা জানেন যে সারজিৎ হাসনাতের এক সময় 4 বিল দেওয়ার টাকা ছিল না, কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সে এত টাকা পাচ্ছে কিভাবে? আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে? আপনারা জানেন না। তো এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন, এখন কোনো একটা সমস্যা হলে সারজিৎ হাসনাত যায়, কোনো একটা সমস্যা হলে আপনার এরাই দৌড়ায় যায়। ওরা কি সরকারের কোনো অংশ? কে দায়িত্ব দিছে এদেরকে? বলেন তো, কে দায়িত্ব দিছে এদেরকে? কেউ দায়িত্ব দেয় নাই। কিন্তু দেখেন, আপনার আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত মানে হামলা করে এদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনার কারো রড কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কাউকে মেরে ফেলছে, কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণ একটাই, আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার, ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে ওই সমস্ত। বাংলাদেশে নতুন বলতে কোনো স্বাধীনতা নেই। বাংলাদেশকে যারা নাকি পাকিস্তান বানাতে চায়, যারা নাকি আফগানিস্তানে পরিণত করতে চায়, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। এবং তাদের এই স্লোগান কিংবা তাদের এই যে আপনার মানে দেশটা তারা পরিচালনা করতেছে বা বহির্বিশ্বে থেকে একের পর এক একজন আপনার বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, প্রতিনিয়ত এই ধরনের পাইচারা বা পাইতারি
বা প্রতিনিয়ত আপনার এই ধরনের হুঙ্কার দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি যে আপনি আসবেন না কেন, আপনি অবশ্যই দেশে আসবেন। আপনি দেশে আসেন, আপনারা চুল পর্যন্ত বাড়ি করতে পারবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ কি ছোটখাটো কোনো পলিটিক্যাল পার্টি যে আপনি আসবেন আর আপনাকে ধরে ফাঁসির কাঠগড়ায় জড়িয়ে দিবে? বা এত ইজি না। আপনি বুঝতে পারেন শওকত স্যারের এই কথার গভীরতা, চিন্তা করতে পারেন। মানে তিনি শেখ হাসিনার আশাকে কেন্দ্র করে বা শেখ হাসিনা যে বাংলাদেশে তিনি ফিরবে, আমার মনে হয় এটা আরো 1000 গুণ বেড়ে গেল। মানে আশাটা আরো কি 1000 গুণ বৃদ্ধি হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশে আপনার চুট করে তিনি ঢুকবে না। তিনি একটা কথা বলছিল যে আমি বাংলাদেশ আর ভারতের সীমান্ত খুব কাছাকাছি আছি, আমি যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে চুট করে নিজের দেশে ঢুকে পড়তে পারি। কিন্তু শেখ হাসিনা কিন্তু চুট করে বাংলার মাটিতে ঢুকবে না, কারণ শেখ হাসিনার আছে কোটি কোটি জনগণের পাওয়ার। শেখ হাসিনার আছে আপনার বড় একটা স্বাধীনতার দল। শেখ হাসিনার আছে বর্তমান আপনার নিরহ মানুষের ভালোবাসা। এটা বাস্তব কথা ভাই, কারণ এই সমন্বয়কারীদের দিয়ে বাংলার মাটিতে আপনার কি বলে এদের জনপ্রিয়তা একদম মনে করেন নিচু স্তরের যদি কোনো স্তর থাকে ভাই, সেখানে মনে করেন চলে গেছে। ইউনূস খুব ভালোভাবে একটা কিক খাবে এবং সেটা খুব শীঘ্রই খাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে দেশ থেকে চলে গিয়েছেন, যদিও তাকে বলা হয় তিনি পালিয়ে গিয়েছেন, সামরিক বাহিনীর হেলিকপ্টার এবং বিমানের মধ্যে দিয়ে কেউ পালায় কিনা এবং যারা তাকে রেখে এসেছে তারা আবার বাংলাদেশে ফিরে এসেছে, এটাকে পালানো বলে কিনা আমি জানি না, আমি কখনো বলি না এটা পালানো। তিনি সরাসরি সমন্বয়কদের দুর্নীতি, ইউনূসের অপশাসন এবং ইউনূস যে ক্ষমতায় বসার পর সব থেকে বেশি বেনিফিশিয়ারি, সে তার যে ট্যাক্স ফাঁকি 666 কোটি টাকা সেটা মওকুফ করেছে, তাকে সে ইতিমধ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়েছে, কদিন পর শুনতে পাচ্ছি গুঞ্জন রয়েছে গ্রামীণ হসপিটালও নিবে। তো ইউনূস সব থেকে বেশি বেনিফিশিয়ারি ক্ষমতায় বসার পর। ইউনূস একজন লুভি এবং সে খুব সহজে ক্ষমতায় থেকে চলে যাবে কিংবা ছেড়ে দেবে সেটা ইউনূসের মধ্যে আমরা এখনো লক্ষ্য করি নাই। তারপরেও কি খেলে তো অবশ্যই যাইতে হবে। তো শেখ হাসিনা সরাসরি, আমার ভিডিওতে যেটা মূল কথা, শেখ হাসিনা সরাসরি ইউনূসকে ওভার ফোন কলে হুমকি দিয়েছেন। আজকে সেই কল রেকর্ডটা আমি আপনাদেরকে ভিডিওতে জুড়ে দিচ্ছি, আপনারা শুনে নেন। আমি আজও কারো ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম 1000 রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে আর সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি, ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই। অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেটে টাকা দিয়েছি, সেখানে আরো অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, কার পকেটে গেল? তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না, কারণ সে যদি এতই সৎ থাকবে তার তো কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়করা আছে, তারা কত টাকা মালিক, এর পাই হিসাব আমরা নেব। কেউ 100 কোটি টাকা নিচে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা প্রতিটা আমরা হিসাব রাখছি, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, এবং সেদিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। আর এমনি তো সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য। তাই এখন তো ওইভাবে তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে, একটা কেউ ছাড়বো না। আর মামলাটা কোনো সীমা পরিসীমা নাই। প্রথমে দিল খুনের মামলা, এখন হচ্ছে দুর্নীতির মামলা। ঠিক আছে, আগে দুর্নীতি প্রমাণ করুন এবং টাকার হিসাব পাই করে আমি নেবো, কয়দিন আর ক্ষমতা থাকবে। বিএনপির নেতারা শব্দগুলো ব্যবহার করছেন ধোঁয়াশা অথবা কুয়াশা। এই সরকারের যে বর্তমান অবস্থান, এটা বিএনপি মনে করছে তাদের জন্য একটা ধোঁয়াশামূলক অবস্থান। একদিকে সার্জিস লিখছে আগামী 5 বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী চায়, পিনাকি দাবি করছে নির্বাচন ছাড়াই জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূসকে 4 বছর রাখা উচিত উপপ্রধান উপদেষ্টা তারেক রহমানের বানাইয়া। বাট গেল কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে যে সফরটা দিয়েছেন, খুবই সফল একটা সফর আমরা বলতে পারি। 2100 কোটি ডলার, 2100 কোটি ডলার ঋণ, অনুদান, বিনিয়োগ, অনেক কিছু নিয়ে তিনি দেশে ফিরছেন। কিন্তু দেশে ফিরাই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে গণতন্ত্রের খাতিরে বিএনপি। আর বিএনপি রাজপথে নামা মানে আপনি বুঝতে পারছেন তো, মানে এত বছর যে জিনিসগুলো তারা দেখাইতে পারে নাই, করতে পারে নাই, সম্পূর্ণটাই তারা এখানে শোডাউনে নিয়ে আসবে, সরকার বিপাকে পড়বে। ইভেন এই সংস্কার ইস্যুতে আজকে বিএনপির ক্লিয়ার কিছু বক্তব্য, যে তিনি বলছেন যে অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলছে এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য হয়েছে। বিএনপির বক্তব্য, জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার তারা এই মুহূর্তে চাচ্ছে না। একদিকে যখন মির্জা ফখরুল ইসলাম তিনি এমন বক্তব্য দিচ্ছেন, অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রিজভী সাহেব তিনি আবার খুব কঠিন এক বক্তব্য দিয়েছেন যে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে, আর নির্বাচন নিয়ে সরকারের যে টাইম ফ্রেমটা এটাও কিছুটা লুকোচুরি করা হচ্ছে বা এটাতে বিএনপি ক্লিয়ার না। এখন এই কথাটা কেন আসছে? গেল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর অথবা মার্চ, আবার গেল 2-4 দিনের মধ্যে খবর চলে আসলো ডিসেম্বর অথবা জুন। এখন বিএনপি নিশ্চিত হতে চায় ডিসেম্বর নাকি জুন। প্রধান উপদেষ্টার কথার উপর তারা আস্থা রাখতে পারতেছে না। ইভেন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তাদের কথাতেও বিএনপি পড়ছে অস্বস্তিতে। এর মাঝখানে হঠাৎ করে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী চাওয়া, জাতীয় সরকার বানাইয়া প্রধান উপদেষ্টা হিসেবে আরো 3-4 বছর রাখা, আর যারা এই কথাগুলা বলছে তারা চেটু মেটু কোনো প্লেয়ার না, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। গত 7 মাসে এটা প্রমাণিত হয়ে গেছে। সো বিএনপি এই জায়গাতে কনসার্ন যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে, আর কখন কোন চিন্তা ভাবনা, ফন্দি ফিকির অথবা কোন পরিকল্পনা এই সরকার এস্টাবলিশ করে এটা নিয়ে বিএনপি সবচেয়ে ভয় পাচ্ছে। কেন? নির্বাচন পিছাই যাবে। এখন আদৌ কি আসলে নির্বাচন ডিসেম্বরে হবে? আমার মনে হয় হবে না। তাহলে পরবর্তী স্টেপ জুন, সেইটাও এখন শঙ্কার বিষয়। কারণ পিনাকিদা তিনি খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলোকে আমি মনে করি সরকারের সাথে একটা কানেক্টিভিটি ওনারও আছে। সার্জিস হাসনাত তারাও একটা টিম পিনাকিদার সাথেই। সো মাঠের মধ্যে একটা অবস্থান তৈরি করা, সরকারের মধ্যে একটা অবস্থান তৈরি করা হইলেও হইতে পারে, যার কারণে বিএনপি এখন এই ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই লম্বা একটা সফল সফর শেষে দেশে আইসা যখন এই ধরনের কথাবার্তা শুনছেন, নিশ্চয়ই ওনার কিছুটা মন খারাপ হচ্ছে। বহুল আলোচিত সংস্কার, সেই সংস্কারের অনেকগুলো পয়েন্টে বিএনপির সরাসরি বিরোধিতা করেছে। সেই পয়েন্টগুলো এবার প্রকাশ্যে এসে পড়েছে। বিএনপির এই বিরোধিতার কারণে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে সেই সংস্কার আদতে হবে না। অনেকগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলো প্রকাশ্যে এসেছে এই পয়েন্টের বাইরেও সংবিধান সংস্কার বিষয়ে আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। সরকারের যে সংস্কারের প্রস্তাবনার বেশিরভাগই বিএনপি বিরোধিতা করেছে বলেও জানা গেছে। এর ফলে যেটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার চাইছে নির্বাচনের আগে, সেই সংস্কার হয়ে উঠবে না কোনোভাবেই, কারণ বিএনপি তাতে সায় দেবে না। এদিকে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম। সিরাজগঞ্জে গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সরকার নির্বাচনের পর যে সরকার আসবে তারা সংস্কার কার্যক্রম যে অব্যাহত রাখবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারছে না, বিএনপি ক্ষমতায় আসবে। প্রত্যাশিতভাবেই এই বাস্তবতা হয়তো তারা মেনে নিয়েছে, যদিও ক্ষমতার স্বপ্ন তারা দেখছে এখনও যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিএনপি আসলে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে না, এমনটা তার কথার আভাসে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কোন কোন সংস্কারের বিপক্ষে বিএনপি মতামত দিল, চলুন একটু যে 5টি পয়েন্ট বাইরে চলে এসেছে, প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এবং নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। আওয়ামী লীগকে এক ধরনের নির্বাসিত রেখে বিএনপি এই মুহূর্তে, আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি এই মুহূর্তে সব থেকে বড় দল, আর সব থেকে বড় দলই যখন এর বিরোধিতা করছে তখন এই কার্যক্রম আদৌ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রথম ইস্যু, জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ, এটার বিরোধিতা করেছে বিএনপি। এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। তাদের মতামত, কেউ টানা 3 বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। তারা যোগ করেছে বিরতি দিয়ে, মানে মাঝখানে একবার বিরতি দিয়ে আবারও টানা 3 বার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। টানা 3 বারের কথা বলেছে সরকার বলছে জীবনে 2 বারের কথা, আর বিএনপি বলছে টানা 3 বার, মাঝখানে একটা গ্যাপ, তারপরে আবার টানা 3 বার যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে। অর্থাৎ সরকারের এই সংস্কার কার্যকর হচ্ছে না, এটা নিশ্চিত করে বলা যায়। সরকার বলছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশ করতে, কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান যে সংবিধানের নিয়ম 5 বছর, সেই 5 বছরই থাকতে হবে। সরকার বলছে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। এই সংস্কার প্রস্তাবের সঙ্গেও বিএনপি সম্পূর্ণ দ্বিমত করেছে, এটা হবে না, তারা জানিয়ে দিয়েছে। সরকার বলছে সরকার 2 কক্ষের কথা বলছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের কথা বলছে, সেটাও বিএনপি না করে দিয়েছে। সরকার বলছে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে 2/3 সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে। অর্থাৎ সংসদে আপনার যদি 2/3 সমর্থন থাকে তবুও গণভোট করতে হবে, তবেই সংবিধান সংস্কার করা যাবে। কিন্তু বিএনপি স্পষ্ট বলছে 2/3 ভোট থাকলেই সংবিধান সংস্কার করা যাবে, যে নিয়ম এখন আছে সেটাই থাকতে হবে। অর্থাৎ গণভোটের বিপক্ষে বিএনপি।
হাস্যকরভাবে সরকার জাতীয় নাগরিক পার্টির সেই জনপ্রিয় ব্যাপারটা প্রস্তাব করেছে। জাতীয় নাগরিক পার্টি থেকে যে বলা হয়েছে যে একজন ভোট করবে তার বয়সের সীমা 21 বছর করতে হবে, আর ভোটার হওয়ার যোগ্যতা করতে হবে 16 বছর। সেই 21 বছরের যে বিধান সেটা সরকার প্রস্তাব করেছে। এটা একেবারেই হাস্যকর একটা ব্যাপার। সরকার প্রস্তাব করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 21 বছর। বিএনপি সরাসরি বলে দিয়েছে 25 বছরই থাকতে হবে, 21 বছর করা যাবে না। এরকম আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি না করে দিয়েছে, বিএনপি একমত হয়নি। ভোটারের যে 18 বছরের ব্যাপার সেটিও বিএনপি দ্বিমত করবে যদি সেটা প্রস্তাব আকারে আসে। সেটা প্রস্তাব আকারে দেওয়া হয়েছে কিনা এখনও সেই তথ্য বাইরে আসেনি। এই যখন অবস্থা সংস্কারের, তখন দর্শক আপনার কি মনে হয় যে এই সরকার আদৌ যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে? আমার মনে হয় যে পারবে না। কারণ এই সরকার এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের বলছি এই কারণেই যে তাদের সমর্থনপুষ্ট যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি, অনেকেই এই পার্টিকে কিংস পার্টি বলেন, তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণা, নানা রকমের কথাবার্তা বলে চলেছে, বিশেষ করে এই দলটি বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে বিএনপিকে তাদের পাশে পাওয়ার কোনো সম্ভাবনা অন্তত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, আপনারা যে যেখান থেকে আছেন, মানে আপনাদের এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে যে আসলে বিগত 16 বছরে আপনারা ভালো ছিলেন নাকি বর্তমান সময়ে ভালো আছেন? এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটা মন্তব্য জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটা ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।